দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির ক্রীড়া বিষয়ক সাপ্তাহিক আয়োজন গ্যালারিতে। আমাদের আজকের বিষয় ফুটবল। এ নিয়ে কথা বলতে আমি আছি আপনাদের সঙ্গে মমিনুর রিপন, এবং আজকে আমাদের সাথে দুজন বিশেষ অতিথি আছেন। প্রথমজন আছেন জাহিদ হাসান মিলি, যার চেহারা দেখলেই আপনারা চিনবেন, তারকা একসময় তারকা ফুটবলার, এবং সঙ্গে উপস্থিত আছেন মোজাম্মেল হক চঞ্চল, ক্রীড়া সাংবাদিকতায় যিনি দীর্ঘদিন কাজ করে যাচ্ছেন। আপনার দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ। জাহিদ ভাই, আপনাকে দিয়েই আসলে প্রশ্নটা শুরু করবো, এবং প্রশ্নটা খুব রিসেন্টলি আমরা যে অনূর্ধ্ব-20 সাফ চ্যাম্পিয়নশিপ জিতলাম সেই প্রসঙ্গেই আসলে বলবো। আমরা বয়সভিত্তিক ফুটবলে কিন্তু বেশ ভালো খেলি, ছেলে হোক মেয়ে হোক, স্পেশালি মেয়েরা, ছেলেরাও গত কয়েক বছর ধরে ভালো করছে। কষ্টের বিষয়টা হচ্ছে তারা এই সময় যে খেলাটা খেলে, পেশাদার ফুটবলে যেতে বা জাতীয় দলে যাওয়ার আগ পর্যন্ত এরা যে গতিপথটা হারায়, আপনি যেহেতু একজন সাবেক ফুটবলার হয়তো বলতে পারবেন কারণটা আসলে কি? কারণটা আমাদের আসলে এই প্লেয়ারদেরকে নিয়ে তেমন কোনো প্ল্যান নেই। মানে হঠাৎ করে আপনি যখন একটা টুর্নামেন্ট আসে তাদেরকে বেচ করে আপনি কিছুদিন ট্রেনিং সেশন করান, এবং অলমোস্ট আপনি যদি আন্ডার-20 দেখেন তারা কিন্তু ম্যাক্সিমাম কিন্তু ক্লাব ফুটবল ইনভলভমেন্ট। আপনি যদি মিরাজের কথা বলেন, রাহুলের কথা বলেন, তারা কিন্তু সবাই প্রিমিয়ার লিগের প্লেয়ার, তো এরা অলরেডি ম্যাচুরিড প্লেয়ার। তো এই লেভেলের প্লেয়াররা যখন আসলে আন্ডার-20 খেলবে তখন সেখানে রেজাল্ট পাওয়াটা স্বাভাবিক। বাট দেখার বিষয় হলো যে আপনি আসলে এইটা কনসিস্টেন্সিটা কতটুকু, আপনি এটা ধারাবাহিকতা কতটুকু। বললাম যে সিনিয়র লেভেলে পর্যন্ত, ওই পর্যন্ত তো আসলে আমরা গিয়ে কিন্তু ভালো করি না। এর অন্যতম কারণ হলো আসলে আমাদের যে প্ল্যানিংটা, মানে আন্ডার-20 এখন চ্যাম্পিয়ন হয়ে আসছে, এদেরকে নিয়ে কিন্তু আপনার একটা প্ল্যান করতে হবে নেক্সট 5 ইয়ার্স। এখানে কিন্তু সো মেনি ট্যালেন্টেড প্লেয়ার আছে যারা কিন্তু আপনাকে আগামী 10 বছর বাংলা দলকে সার্ভিস দেবে। বাট আপনার তাদেরকে ইনশিওর করতে হবে তারা আসলে কোন লেভেলে ফুটবল খেলবে। এখন যদি তারা সাব ফুটবলের এই গণ্ডিতেই থাকে তাহলে কিন্তু আপনি এশিয়ান লেভেলে যেতে পারবেন না। তাদের ফ্যাসিলিটিস, তাদের এনভায়রনমেন্ট, এগুলি কিন্তু নিয়ে যেতে হবে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডে। সো এই জিনিসগুলো আমাদের অনেক দিন ধরে অ্যাবসেন্স। আপনি যেটা বলছেন ট্রু যে আমরা এজ লেভেলে সবসময় ভালো করি, বাট পরবর্তী সিনিয়র লেভেলে কেন পারি না, আমাদের আসলে ওই স্ট্যান্ডার্ডের ট্রেনিং সেশন পরবর্তী সময়গুলিতে তারা পায় না। এবং যেটা হয় যে এখানে যে আন্ডার-20 খেলে আসছে তাদের রেজাল্ট পাওয়ার অন্যতম কারণ হলো কোচ মারুফুল হক। সে কিন্তু আসলে আপনি জানেন যে ওয়েফা লাইসেন্স আনার পরে বাংলাদেশ ফুটবলে কিন্তু একটা পরিবর্তন আনার চেষ্টা করছে। সুতরাং মারুফ ভাই এখানে আসলে অনেককেই কিন্তু কোচিংয়ের জায়গাটা থেকে অনেককে আরও মারুফের মতো হতে হবে। একজন দুজন কোচ দিয়ে আপনি দেশের ফুটবল ডেভেলপ করতে পারবেন না। আপনি যদি এখনও কোচদের নাম বলেন, একজন দুজন নামই বলবেন, এরপরে কিন্তু 10 জনের নাম আর আসে না, যার কারণে কিন্তু আমাদের অনেক কিছুই ঢাকা পড়ে থাকে। তো আমি বলবো যে এগুলি আরও 10 বছর আগে যদি আপনি প্ল্যান করতেন, এখন আপনি কিন্তু এই আন্ডার-20 কদিন পরে কিন্তু এশিয়ান কাপ বাছাই খেলতে যাবে, তখন কিন্তু ওখানেও কিন্তু তারা ফেভারিট হিসেবে যেত, ভিয়েতনামের সাথে খেলবে, তারা আরও স্ট্রং দলের সাথে খেলবে, তখন কিন্তু আপনিও ওখানেও কিন্তু একটা ভালো ফুটবল খেলতে পারতেন। তো আমার কথার জায়গাটা হলো এখানে যে আমরা এসবির থেকে ভালো খেলি, বাট সিনিয়র লেভেলে যখন যাই তখন ওই কনসিস্টেন্সি থাকে না, বিকজ আমাদের সিনিয়র লেভেল যাওয়া পর্যন্ত যে তাদের যে নার্সিং, সেই নার্সিংটা আমরা প্রপার করতে পারি না। হয় না। চঞ্চল ভাই, আপনার কাছে যাই, সারা দেশে আসলে পরিবর্তনের একটা হাওয়া বইছে, তবে এই ফুটবলের যে বর্তমানে অভিভাবক সালাউদ্দিন, তার পদত্যাগের দাবি আসলে এটা অনেক দিন ধরেই চলে আসছে, এখন দাবিটা আরও জোরালো হচ্ছে। মানে তার আসলে জায়গা ছাড়াটা কি আসলে খুব বেশি জরুরি বলে আপনার মনে হয় কিনা ঠিক বর্তমানে এই সময়ে? ধন্যবাদ আপনাকে রিপন। আসলে পরিবর্তন হাওয়া যেটা বলছেন আপনি, সারা দেশে একটা রাজনৈতিক পরিবর্তনের সাথে সাথে সব দিকের পরিবর্তন হচ্ছে আর কি। কিন্তু আমি মনে করি আসলে এই পরিবর্তনটার ওইটা এইভাবে হওয়া উচিত না। যেরকম যেমন জাহিদ হাসান এমএলএ যখন ফুটবল খেলছেন তখন কোন সরকার ক্ষমতায়, কোন দল ক্ষমতায়, ওনাকে চিন্তা করেনি, ওনারা কিন্তু খেলে গেছেন। ওর দরকার ছিল গোল করে গেছেন। এখন ধরেন ও মনে মনে একটা দলকে সাপোর্ট করেন, ঠিকই তখন বসে থাকবে যে না আমার দল এখন ক্ষমতায় নেই, আমি গোল করব না, আমি মিস করে দিলাম, পাস দিলাম না। কিন্তু যখন খেলোয়াড়রা খেলে দেশের জন্য খেলে, সে যে যখনই হোক। কাজী সালাউদ্দিনকে বাংলাদেশের সুপারস্টার, একসময় সুপারস্টার, কোনো সন্দেহ নেই। কিন্তু সে এখন একইভাবে এখন সে একদম একসময় নন্দিত খেলোয়াড়, এখন নিন্দিত সংগঠক। কেন এটা হলো আপনি দেখবেন, গত 4টা চলতেছে, 15, 16, 17 বছর যাবৎ উনি পেশেন্ট আছেন। উনি প্রথম 5-4 বছরে কিন্তু উনি ওনার ব্যর্থতার পরিচয় দিয়ে দিয়েছেন। তখনই কিন্তু ওনার পদত্যাগ করা উচিত ছিল, এবং উনি পদত্যাগ করে অন্য কাউকে দেওয়া উচিত ছিল, কিন্তু উনি সেটা করেননি। এরকম ওনার পদত্যাগের দাবি অনেক আগে থেকে জড়ো হয়ে আসছে। এখন যারা পদত্যাগ দাবি করছেন অনেকে কিন্তু কাজী সালাউদ্দিন সাহেবের সাথে এই বিভিন্ন টেনুরে ছিলেন, কেউ মেম্বার হিসাবে, কেউ ব্যাটসম্যান হিসাবে, কেউ অন্যান্য পদ্ধতিতে ওয়েতে ছিলেন। এখন যারা পদত্যাগ দাবি করছেন গত 15 বছর, তারা কিন্তু এখন গণ্য হয়ে গেছেন, 2-4 জন মুষ্টিমেয় লোক যারা বিভিন্ন সব আন্দোলন সংগ্রাম করে আসছেন। এখন যারা কাজী সালাউদ্দিন সাহেবের সাথে ছিলেন
তারাই কিন্তু অধিকাংশ লোক এখন তার পদক দাবি করছেন। মানে কি, এই রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে তারা নিজেদেরও ভোট পাল্টিয়ে এখন তারা প্রমাণ করতে যাচ্ছে যে আমরা সালাউদ্দিন বিরোধী লোক, কাজে সালাউদ্দিন সাহেব পদত্যাগ করলে এই ক্ষমতা অথবা এই পদগুলো আমরা দখলে যাব। কিন্তু আপনি একটা জিনিস দেখবেন যে ফিফা এবং এফসি কিন্তু সবসময় গণতন্ত্রে বিশ্বাস করে। রাইট। তারা কখনো কোনো নির্বাচিত কমিটিকে কিন্তু তারা এইভাবে কোনো প্রকার জোর অথবা হুমকি ধুমকি প্রদর্শনের মাধ্যমে যদি দেওয়া করা হয় সেটা তারা ভালোভাবে নেয় না। যেটা 2001 সালে একটা ঘটনা ঘটেছিল, তখন ওই সময়কার সরকার পরিবর্তনের সাথে সাথে কমিটিটা ভেঙে দিল এবং এফসি কিন্তু সাথে সাথে কিন্তু আমাদের একদিনের নোটিশে আমাদের কিন্তু ব্যান করে দিল। কাজে আমি বলতে চাচ্ছি যে কাজী সালাউদ্দিনের যথেষ্ট অন্যায় আছে, যথেষ্ট দুর্নীতি আছে, যথেষ্ট অনিয়ম আছে এবং এটার প্রচুর প্রমাণ আমরা আমাদের সাংবাদিকদের আমরা করেছি, কয়েকজন সাংবাদিক আমরা অনেকেই নিউজ করেছি, অনেকেই করেনি, সেদিকে যাচ্ছি না। কিন্তু সালাউদ্দিনকে সামনে নির্বাচন 26 তারিখ পর্যন্ত, 26 অক্টোবর নির্বাচন ঘোষণা দিয়েছেন প্রতিনিধি করবেন। ওকে, যারা পদক দাবি করছে, যারা আমরা এতদিন বললাম যে না ঠিক আছে উনি একা ওই সরকার। চঞ্চল ভাই, এখানে আমি একটু ইন্টারাপ্ট করি। আমি অনেক সাবেক ফুটবলের সাথে কথা বলেছি এই বিষয়টা নিউজ করার জন্য। অধিকাংশই যে কথাটা বলেছেন যে কাউন্সিলের যে সেট আপটা ঠিক এই সময় তৈরি আছে বাফুফের, তাতে সালাউদ্দিন যদি ইলেকশন করেনও কাজী সালাউদ্দিন, সেক্ষেত্রে তার হারার সুযোগটা খুবই কম। আপনি আসলে এই বিষয়ে কীভাবে বলবেন? না, এটা আপনি আসলে ওইভাবে বলতে পারেন। যারা কাউন্সিল সেট আপ, এটা আপনি ঠিকই বলেছেন, কারণ কাউন্সিল সেট আপ আগে রেডি করে রেখেছে। তারপর তো আপনাকে তো গণতন্ত্রে বিশ্বাস করতে হবে। আপনার তো গণতন্ত্রের নির্বাচন প্রক্রিয়া, আপনি দেখেন আমাদের বাংলাদেশে হয়তো ভোটার আছে যে সাধারণ নির্বাচন, জাতীয় নির্বাচন 10 কোটি, তো এখন তো 10 কোটি সেট আপ আছেই। এখন কেউ না কেউ কোনো না কোনো দলের তো সাপোর্টার হবে, তাই না? তো এরকম সেট আপ তো থাকবেই। তো সেট আপের মধ্যে আপনারা কাজ করবেন, সালাউদ্দিনের অন্যায় দুর্নীতি অনেকগুলো তুলে ধরেন, দেন আপনি নির্বাচনে আসেন, তারপরে যে পাস করুক। বাট যদি কাজী সালাউদ্দিন তো এখন একটা সুযোগ অপেক্ষা রয়েছে, কোনোভাবে যদি সে তাকে একটু ডিস্টার্ব করা হয়, সেইটার সাথে সাথে আপনার দেশ বিরোধী সেই যে কর্মকাণ্ড করবে, সাথে সাথে ফিফা এফসিতে চিঠি লিখবে অথবা তাদের জানাবে এবং সে বাংলাদেশে একটা ব্যান করার কোনো একটা ষড়যন্ত্রের মধ্যে সে লিপ্ত, যখন তখন সে একটা ষড়যন্ত্র সাথে লিপ্ত। এবং শুধু সে নয়, তার সাথে মাহফুজা কিরণ নামে ভদ্রমহিলা আছেন, এই দুজনেই দেশবিরোধী কর্মকাণ্ডে জড়িত অনেকদিন যাবৎ। তারা কিন্তু এদেশে 16ই ডিসেম্বর এদেশে পাকিস্তান জাতীয় সঙ্গীত এবং পাকিস্তানের পতাকা কিন্তু নিয়েছেন ওই যে মহিলা ফুটবলে। ইচ্ছা করলে কিন্তু খেলাটা আগে করে দিতে পারতেন, এটা করেননি। কাজী সালাউদ্দিন সাহেব এবং কিরণকে এত সহজে আমার মনে পার পেয়ে দেওয়া ঠিক হবে না। তাদেরকে নির্বাচনে এনে নির্বাচনের মাধ্যমে তাদের পরাজিত করতে হবে এবং নির্বাচনের পরবর্তী সময় ওনারা যে অপকর্ম করেছেন, ওনারা যে দুর্নীতি করেছেন, তো দেশের পরিচিত আইনে ওটাকে শাস্তি আনতে হবে। এমিলি ভাই, যে বিষয়টা নিয়ে বলছিলাম যে চট্টগ্রাম আবাহনী হুমকির মধ্যে পড়ে গিয়েছিল, আপনি এবং মামুনুল ভাই দুজন মিলে এই দলটাকে টিকিয়ে রাখতে পেরেছেন, কিন্তু আরও দুটো দল কিন্তু এবার একেবারেই নিঃশেষ হয়ে যাচ্ছে, তার খেলার সুযোগই নাই। কখনো কি মামুনুল ভাই, জাহিদ ভাই ভেবেছিলেন যে বাংলাদেশের ফুটবলে অন্তত মানে এইরকম সিচুয়েশন তৈরি হবে? অনেক ঝড়ঝাপটা গিয়েছে, কিন্তু এই সিচুয়েশন আপনি হয়তো আপনার ক্যারিয়ারে পান নাই। দেখেন, আমরা সবসময় একটা কথা বলি, এখানে অনেক বড় সাংবাদিক বসে আছেন দীর্ঘদিন ফুটবলের সাথে জড়িত, মানে স্পোর্টসের সাথে। মানে আমরা খেলা শুরুর পর থেকে দেখেছি, আমাদেরকে নিয়ে রিপোর্ট করেছে, সবসময় চলে আসছে আমাদের কাছে। সবসময় আমরা কিন্তু একটা কথা বলি যে স্পোর্টস রাজনীতির বাইরে থেকে সবাই সেইটাকে কিন্তু সাপোর্ট করা উচিত, এবং আমিও সেইটার বাইরে। একটু আগে চঞ্চল ভাই যেটা বললো, আমি যখন ফুটবল খেলেছি, আমি যদি কোনো দলের সাপোর্টও করি, আমি কিন্তু গোলটা আগে দিয়েছি। ওইগুলি কিন্তু এক সাইডে, ওইগুলি কিন্তু এখানে আপনি আনতেই পারবেন না। তো আপনি যে ক্লাবগুলির কথা বলেন, আমি বললাম যে আপনি ব্যক্তি প্রতিষ্ঠান, মানে একটা প্রতিষ্ঠানকে নষ্ট করে কিন্তু কিছু ব্যক্তি, প্রতিষ্ঠান তো কোনো দোষ নেই, এনটিভির তো কোনো দোষ নেই। এখানে যদি আপনি এনটিভিকে নষ্ট করেন, এটা কিন্তু আপনার দোষ। এনটিভি কিন্তু একটা প্রতিষ্ঠান, তো প্রতিষ্ঠানের উপরে যদি আপনি ব্লেম দিয়ে যদি সেইটাকে একটা সাইড করে রাখেন, তখন তো কিন্তু স্পোর্টসের উপরে রাজনৈতিক প্রভাবটা চলে আসে। তো আপনি যেটা বলেছেন, দুইটা ক্লাব খেলেনি, এখানে লুজার হয়েছে কারা? প্লেয়াররা। আপনি জানেন অনেক দেশের ফুটবল অনেক ভালো ভালো প্লেয়ার এবছর খেলা ছেড়ে দিয়েছে। আমি নাম বলবো, মতিন, জনি, যারা আরও 5 বছর, রেজা আরও 5 বছর ফুটবল খেলতে পারতো, তারা খেলা ছেড়ে দিয়েছে এবছর, বিকজ টিম পায়নি, তাদের পছন্দ মতো হয়নি, কোনো পারিশ্রমিক নাই, দলগুলি নাই। তো শেষ সময় যখন দেখলাম, আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্লেয়ারদের, তো তখন দেখলাম যে প্লেয়াররা খুব ইমোশন হয়ে পড়েছে, মানে তাদের কোনো যাওয়ার রাস নেই। 22 তারিখ লাস্ট ডেট। তো শেষ সময় দেখলাম যে চিটং আবাহনী কেউ মানে এগ্রি করছে না, তারা খেলবে না, তারা অলরেডি তারা ডিসিশন নিয়েছে খেলবে না। তো ওই সময় আমি আর মামুন ডিসিশন নিলাম যে ঠিক আছে, খেলবে না যেহেতু, তাদের সাথে লাস্ট একটা যোগাযোগ করে দেখি, যেহেতু ফর্মগুলি রেজিস্ট্রেশন ফর্মগুলি সিগনেচার করা ছিল, আমরা প্লেয়ারদের সাথে দেখি প্লেয়ারদের রেজিস্ট্রেশনটা করাই, পরবর্তী সময় যদি ফান্ড কালেকশন করতে পারে আমরা টিমটা চালাবো। ওই প্রেক্ষাপটে প্লেয়ার দিকে তাকে প্লেয়াররা বিনা পারিশ্রমিকে খেলবে এরকম একটা কমিটমেন্ট করাতে কিন্তু আমরা তাদেরকে রেজিস্ট্রেশনটা করাই। বিকজ আমরা প্লেয়াররা যদি না খেলে, আপনি ফুটবল কাদের জন্য? প্লেয়ারদের জন্য। প্লেয়াররা না থাকলে ফুটবল ফেডারেশন থেকে লাভ কি? আপনি আমাকে বলেন। ফুটবল ফেডারেশনে কেন আছে? ডিউ টু প্লেয়াররা খেলবে,
ন্যাশনাল টিমে খেলবে, ক্লাব ফুটবল খেলবে, দেন তো ফেডারেশন। তো ওই জায়গা বিবেচনা করে কিন্তু আমাদের আসলে প্লেয়ারদের পাশে দাঁড়ানো, এটা একটা বিরাট চ্যালেঞ্জিং ব্যাপার। একটা ক্লাব চালানো ইজ নট ইজি, এবং আমরা তো আসলে এই ধরনের সিচুয়েশনে কখনো ফেস করিনি। এখন আমাদের কাছে এটা মানে রাতের ঘুম এক প্রকার আমাদের কাছে মানে হারাম হয়ে গিয়েছে, আমরা ঘুমাতে পারছি না, কারণ আপনাকে 2-3 কোটি টাকা অ্যারেঞ্জ করতে হবে, একটা সিজনে অনেক খরচ রয়েছে। যাই হোক, সেটা হয়তো আল্লাহ কোনো না কোনোভাবে আমাদেরকে ব্যবস্থা করে দিবে, বা কোনো না কোনো মাধ্যমে হয়তো সেটা হবে। বাট আপনি প্লেয়ারগুলি যদি এবছর না খেলতে পারতো, তখন এই প্লেয়ারগুলি কিন্তু আগামী বছর আর কেউ খেলতো না, সবার কিন্তু ক্যারিয়ারটা কিন্তু চলে যেত। 36 জন প্লেয়ার রেজিস্ট্রেশন করেছি, তারা অ্যাটলিস্ট এবছর খেলার সুযোগটা পাবে। তো সেই দিক থেকেই আসলে এই কাজটা করা। বাট আমার কাছে মনে হয় এটা আমার আর মামুন না, আরও অনেক মানুষ আছে বাংলাদেশে যারা ফুটবলকে সবসময় মুখে মুখে ভালোবাসে, তাদের এই কাজটা করা উচিত ছিল। আমরা কোনো স্বার্থ দেখি না, আমরা শুধু প্লেয়ারের দিকটা দেখেছি, যার কারণে কিন্তু আসলে শেষ সময় আমরা এই কাজটা করেছি। ফুটবলে আসলে আমি মনে করি যে দিন শেষে আমরা সবাই বলি যে ফুটবলে উন্নতি করতে হবে, ফুটবলে ডেভেলপ করতে হবে, বাট ডেভেলপ করতে হলে আপনাকে এই কাজগুলি কিন্তু আপনাকে করতে হবে। চঞ্চল ভাই, ওনাদের কাজটা আসলে খুবই প্রশংসিত হয়েছে, আপনার মানে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন, সবাই খুব প্রশংসা করেছেন এবং আসলে ওনারা প্রশংসার দাবিদার। এই যে সিচুয়েশনগুলো তৈরি হয়, আমাদের কি এইরকম অবকাঠামো কখনো আসতে পারে না যে যেই পরিস্থিতি হোক না কেন, যে অবস্থায় যাক না কেন, দেশের ফুটবল তার নিজস্ব গতিতে চলবে, তার নিজস্ব ছন্দে চলবে, এই রকম আসলে অবকাঠামোটা তৈরি করা কতটা কঠিন হয়? এটা আসলে তো স্বাধীনতার পর থেকেই সবাই বলে আসছে, সবাই শুনে আসছে আর কি, আসলে কখনো হয়নি। তো আমি যেটা মনে করি, আজকে এমিলির প্রতি আমার শ্রদ্ধা অনেক বেড়ে গেছে, এবং মামুনের প্রতি। ওরা দুটো ছেলে, আমি বাচ্চা ছেলে বলে, কারণ ওরা অনেক জুনিয়র, ওদের আমাদের চোখের সামনে ওরা খেলাধুলা করছে, বড় হয়েছে। ওরা কিন্তু খেলাধুলার কথা চিন্তা করে কিন্তু ওরা এগিয়ে এসছে। আপনি দেখেন আজকে ফুটবল ফেডারেশন নির্বাচন সামনে, কত সংগঠক, কত মানুষ, কত কিছু আজকে যুদ্ধ করছে কি একটু পদ পাওয়ার জন্য। সে ভাইস প্রেসিডেন্ট হবে, কেউ প্রেসিডেন্ট হবে, কেউ মেম্বার হবে, তারা কিন্তু আগে আসেনি। এই 3টা দল যে বললেন, 3টা ক্লাব যে বসে গেল, একটা লোক কিন্তু আগে আসলো না যে ঠিক আছে আমি ফেডারেশন ইলেকশন যা আবার হবে পরে হবে, আর ক্লাবটা আছে, আমরা 5 জন এই ক্লাবটা নেই, আর সেই 5 জন এই ক্লাবটা ধরি, ওরা 2জন ধরছে, ওদের সাথে আমরা আর 3 জন অ্যাড হই, আমরা আগে ফুটবলটা খেলাই, মাঠে রাখি। সালাউদ্দিন সাহেবের আপনি পথে যাচ্ছেন কেন? ফুটবল ব্যাটারম্যানের জন্য, তো সেটা তো একটা পার্ট। আপনি কি করলেন? আপনারা কিন্তু আসছেন, আপনারা এতগুলো লোক মানববন্ধন করেন, যারা সালাউদ্দিন সাহেবের সাথে ছিলেন তারা মানববন্ধন করেন, তারা কি আসছেন? এমনি পাশে দাঁড়িয়েছেন এসে যে এমনি ঠিক আছে তোমরা করো, আমরা ভাই আসছি তোমাদের সাথে, আমরা নেপথ্যে আছি, অথবা আমরা তোমাদের পাশে দাঁড়াই, কেউ নাই কিন্তু। কাজেই এই আমি বলতে চাচ্ছি যে জিনিসটা, সবাই আমরা পদের লোভী, কিন্তু কাজের কাজ কেউ করি না। যেটা আজকে মিলি যে আজকে সংগঠক হিসাবে ওর কিন্তু একটা আত্মপ্রকাশ হচ্ছে আর কি। আপনি দেখেন, আমরা কিন্তু গত 15 বছর গণমাধ্যমকে আমি সবচেয়ে বেশি দায়ী করবো, কারণ এই গণমাধ্যম আমরা গত 15 বছর 15টা সুপারস্টার তৈরি করতে পারিনি। এমনি নিজে খেলে সুপারস্টার হয়েছে, আমরা গণমাধ্যম হয়তো সাপোর্ট দিয়েছি, ওর যে খেলার কাছে ওইটি হয়তো তুলে ধরেছি মানুষের কাছে, এমনিকে দেখে আর 2টা প্লেয়ার তৈরি হয়েছে। কিন্তু গত 15 বছরে আপনি 15টা প্লেয়ার কিন্তু তৈরি হয়নি। কারণ কি? আমরা সবসময় সুপারস্টার সংগঠক তৈরি করেছি, সুপারস্টার প্লেয়ার না। আপনি খেলেছে এমিলি, সবি সাবিচিক সালাউদ্দিনের, খেলেছে মামুনুল, আমরা কমেন্টস মাহবুব কিরণের, দ্যাটস ওয়াই মানুষ কি টিভিতে বলেন, পত্রিকায় বলেন, তাদের ছবি দেখছে। এখন বাচ্চারা মনে করে এরাই মনে হয় যে সংগঠক, এরাই এদের মতো হইতে হবে। আপনি যখন ম্যাডামের ছবি দেখবেন, আমরা ছোটোবেলা ম্যাডামের মতো হতে চাইছি। আর এখন টিভিতে যখন দেখছেন এই সালাউদ্দিন কিরণ ম্যাডামদের ছবি, তখন তারা সবাই কিরণ ম্যাডাম এবং সালাউদ্দিন সাহেব হতে চাইছি। তা আমি এই কথাটা এই কারণে বললাম যে এই গণমাধ্যম কিন্তু আজকে ফুটবল বলেন, খেলাধুলা বলেন, এটা পিছিয়ে যাওয়ার জন্য, এবং এটা আমি বলবো ধ্বংসের অন্যতম অনেক, এরা তো আসছেই, সাথে গণমাধ্যম বড় অধিকাংশ দেয়। আজকে দেখবেন অনেক পত্রিকা কিন্তু আপনার, অথবা অনেক টিভি চ্যানেল সমানে বিরোধিতা করে যাচ্ছে। এরা কত 15 বছর কী করেছে আপনি দেখেন, 15 বছর হিস্ট্রি নেন, আপনি কোনো একটা লাইন, কোনো একটা শব্দ কিন্তু তারা লেখে নেই। এখন তারা অতি উৎসাহী হইয়া সালাউদ্দিন সাহেবের সমালোচনা করা যাচ্ছে, কিরণের সমালোচনা করছে, ক্রিকেটের কারো সমালোচনা করা যাচ্ছে। তোমরা কোথায় ছিলা? তোমাদের তারা যখন পদে ছিল তখন কারণ নেই, এখন তারা পদে নেই, আপনি চাইছে তাই করতে পারবেন। কিন্তু আমি এই কথাই বলতে চাচ্ছি, আমাদের কাজটা যদি আমরা করি, খেলোয়াড়ের কাজটা যদি খেলোয়াড়রা করে, সংগঠনের যদি সংগঠনের কাজটা করে, তাহলে কিন্তু এই দেশে ফুটবল না শুধু সমস্ত খেলাধুলা কিন্তু তার কক্ষপথে থাকবে, তার লক্ষ্যে এগিয়ে যাবে। এইখানেই আমার সবচেয়ে আমি আহ্বান জানাবো যে সরকার একটা আন্তর্জাতিক সরকার গঠন হয়েছে ছাত্র জনতার যেই গণ অভ্যুত্থানের পরে, সরকার তার সরকারের কাজ করতেছে, কিন্তু আমাদের সাধারণ জনগণের যে কাজটা, আমরা যদি আমাদের কাজটা ঠিকমতো করি, আমার মনে হয় দেশের ফুটবল বলেন, অন্য খেলা বলেন, এগিয়ে যেতে যাবে ইনশাল্লাহ। জাহিদ ভাই, আপনার কাছে আরেকটু যাই যে আমাদের হিসেব অনুযায়ী হয়তো ফুটবলের লাস্ট বাংলাদেশের সুপারস্টার কিন্তু আপনি। আপনার পরে কিন্তু ওই রকম জনপ্রিয় ফুটবলার, মানে চঞ্চল ভাই হয়তো বা একমত হবে, ওই রকম জনপ্রিয় ফুটবল কিন্তু আসে নাই। তো এই মাঝে মধ্যে যেমন মিরাজুলকে, আমরা মিরাজুলের একটা ড্রিবলিং এবং ওর এই যে ফুটওয়ার্ক, নেইমারের মতো যে ফুটওয়ার্ক, এটা কিন্তু খুব প্রশংসিত হচ্ছে, এবং আশপাশে মানে যত সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ফুটেজটা বারবার আসছে।
তো আসলে আমরা কিন্তু এই এতটুকুই প্রত্যাশা করি যে খেলার মধ্যে একটা সুন্দর ম্যাজিক আমরা দেখব, সেই ম্যাজিকটা আসলে আমাদের ফুটবলে নাই কেন বা আমরা দেখি না কেন? দেখেন ইন্ডিভিজুয়াল প্লেয়ার কিন্তু লাস্ট আমরা অনেক দিনই কিন্তু দেখি নাই। ইন্ডিভিজুয়াল প্লেয়ার, একটা দল চ্যাম্পিয়ন হতে গেলে ইন্ডিভিজুয়াল কিছু পারফরমেন্স লাগে, একটা ম্যাচে কিছু মোমেন্টাম চেঞ্জ করে দেয় কিন্তু এই ধরনের ইন্ডিভিজুয়াল প্লেয়াররা, যেটাই আন্ডার-20 মিরাজ যেটা করেছে। আপনি দেখেন খেলাটা যখন ফার্স্ট হাফে ড্র ছিল, ও যখন এক্সট্রা টাইমে 2 মিনিট যখন দিল, ও ফ্রি কিকটা কি করেছে, দুর্দান্ত ফ্রি কিক। সেকেন্ড হাফে আবার একটা বড় মোমেন্টাম দিয়েছে সে। সুতরাং এই ধরনের প্লেয়ারদেরকে আপনাকে কি করতে হবে, ও হয়তো এখন অনেক বাচ্চা, ডিসিশন মেকিংয়ে ভুল করবে। লাইক ও যদি এখন বসুন্ধরা কিংসে যায়, হ্যাঁ মানে ও কিন্তু একদম মানে ও খেলতে পারবে না লিগে, দ্যাট মিনস ও কিন্তু, বাট এই ধরনের ডিসিশন মেকিংগুলি কিন্তু ওকে কাউন্সেলিং করতে হবে, যেটা অনেক আমরা আমাদের চোখের সামনেই দেখেছি অনেক ট্যালেন্টেড প্লেয়ার তারা ডিসিশন মেকিংয়ের কারণে কিন্তু তাদের ফিউচার ভালো হয় না। এবং ইটস ট্রু যে ও ইজ ভেরি ট্যালেন্টেড প্লেয়ার ইন্ডিভিজুয়ালি। এই ধরনের প্লেয়ার জাতীয় দলের জন্য খুবই দরকার, এবং আমি মনে করি যে সে যদি তাকে রিয়েলাইজ করতে পারে এবং তার যদি কেরিয়ার নিয়ে সে যদি, আমি মনে করি যে সে যদি একটু চিন্তা করে, আগামী 10 বছর এই মিরাজ বাংলাদেশকে দলে বড় একটা সার্ভিস দিবে, যেটা কিনা সে আপনার, আমি বলবো যে ফাইনাল ম্যাচে সেটা করেই দেখেছে। এবং আপনি যে বলছেন মিরাজ আমার বাড়ির পাশেরই ছেলে, মানে আমাদের পিরিজপুরেরই ছেলে, সুতরাং আমি বলবো যে মানে ট্যালেন্টেড প্লেয়ার এভাবে আমরা অনেক হারিয়েছি। এখন যেটা করতে হবে তাকে আসলে নার্সিংটা প্রপার দিতে হবে, এবং আমি মনে করি যে আন্ডার-20 পরে সে কোন ক্লাবে খেলবে, ওইখানে প্র্যাকটিস সেশনগুলি কি, তাকে জাতীয় দল আসলে তার সাথে সবসময় কানেক্টিং থাকতে হবে, তার ট্রেনিং সেশনগুলি ঠিকঠাক হচ্ছে। নট অনলি মিরাজ, রাহুল রয়েছে এখানে, পিয়াস রয়েছে, অনেক মানে সবাইকে নার্সিং রাখতে হবে। এবং আমি মনে করি ট্রেনিং সেশনটা হাইয়েস্ট স্ট্যান্ডার্ডে হচ্ছে কিনা। ক্লাব ফুটবলে দেখে আমরা খুব ঝিমানো ট্রেনিং সেশন হয়, হাই ইন্টেন্সিটি ট্রেনিং হয় না, যার কারণে জাতীয় দলে গিয়ে কিন্তু সার্ভিস দিতে পারে না। এইগুলি আপনি যতদিন ইনশোর না করতে পারবেন, আমাদের ওই হঠাৎ করে কিছু প্লেয়ার আসবে আবার হারিয়ে যাবে। জাহিদ ভাই এবং চঞ্চল ভাই, আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসলে দুজন গুণী মানুষ এসেছেন, আমাদের কথাই যেন শেষ হচ্ছে না, কিন্তু আমাদের অনুষ্ঠানের সময় শেষ। চমৎকার একটি আলোচনা হলো, আপনাদের ধন্যবাদ, আপনাদের সবাইকে ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের গ্যালারির আয়োজন। আগামী পর্বে সবাইকে আগাম আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের পর্ব।